ছিল ত্রিপুরা ইনসার্জেন্সি ছিল, ত্রিপুরায় দীর্ঘদিন বামেদের একটা ধ্বংসাত্মক রাজনীতি ছিল। তৃণমূল কংগ্রেসের ওখানে একটা প্রভাব বিস্তারের চেষ্টা ছিল এবং একই সঙ্গে কংগ্রেস রাজনীতি একটা অসহায়তা ছিল। এই সমস্ত মিলেমিশে কার্যত ত্রিপুরা এখন বিরোধীশূন্য হয়ে গেছে তৃণমূল স্তরে। যখন বিধানসভা বা লোকসভার নির্বাচন হয় তখন এই দলগুলো ময়দানে থাকে। এছাড়া দৈনন্দিন রাজনৈতিক অ্যাক্টিভিটি ত্রিপুরায় আপনি কিছু পাবেন না। কিছু সংগঠন, কিছু শিক্ষকদের দাবি দেওয়া, কিছু সরকারি কর্মচারীদের দাবি দেওয়া, মিউনিসিপ্যালিটির কিছু সমস্যা নিয়ে কিছু স্টেক হোল্ডার যারা সরাসরি ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের দেখবেন ধর্ণা, কিন্তু সংঘবদ্ধ কোনো আন্দোলন করা, মানুষের পাশে থাকা, এ ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি ত্রিপুরায় নেই। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে খুব একটা সুখকর নয়। কিন্তু যদি বিরোধী না থাকে, প্রতিরোধী যদি না থাকে, তাহলে গণতন্ত্র কিন্তু সাফল্য পায় না। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরায় সেটা হচ্ছে, কারণ ত্রিপুরায় বিরোধী দল বলে কিছু নেই। সুমিত দা, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নিয়েছিল রোববারই যে তারা যাবেন না এই নীতি আয়োগের বৈঠকে। তিনি এসছেন, তিনি ব্যাখ্যাও দিয়েছেন কেন তিনি এই মিটিংয়ে এসছেন। তবে এইখানে একটা প্রশ্ন উঠছে, এটা কি তার কোনো স্ট্র্যাটেজি নাকি এটা সেটিং বিজেপির সঙ্গে? দেখুন, যারা এই সেটিং তত্ত্বটা দিয়েছিল মানুষের সামনে, তারা বিধানসভায় শূন্য হয়ে গেছে। বিজেপি 2 থেকে শুরু করে আজকে তৃতীয়বারের জন্য তাদের প্রধানমন্ত্রীর শপথ নেওয়াতে পেরেছে। তার মূল কারণ যে আমরা কোনোদিন আমাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে কম্প্রোমাইজ করিনি। আমরা আমাদের মতাদর্শগত ডাইলিউশন যাতে না হয় সেটা আমরা চেষ্টা করেছি, এবং আমরা নির্দিষ্ট কর্মসূচি, নির্দিষ্ট এজেন্ডা এবং নির্দিষ্ট বক্তব্য 50-এর দশক থেকে আজ পর্যন্ত সরে আসে। তার জন্য মানুষ আমাদের সঙ্গে আছে। কোনো আঞ্চলিক দলের সঙ্গে সেটিং করে দিল্লিতে দল চালাতে হবে, এতটা দুরবস্থা বলে বিজেপির আসে। হয়নি, কংগ্রেসের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রশ্নগুলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন, তখন কি আপনার মনে হয় ইন্ডিয়া ব্লকের মধ্যে একটা আলাদা ব্লক তিনি তৈরি করছেন? দেখুন, ইন্ডিয়া ব্লক বলেই কিছু নেই, কোনোদিন কিছু ছিল না। যারা একটা প্রেস কনফারেন্স জয়েন্টলি করতে পারেনি, যারা একটা মুখকে সামনে রেখে নির্বাচনে ঐক্যবদ্ধ হতে পারেনি, এবং আশ্চর্যজনকভাবে জয়রাম রমেশ তিনি গেলেন, একবারও মমতা ব্যানার্জির বিরুদ্ধাচরণ করলেন না। ধারাবাহিকভাবে কংগ্রেস এবং বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, অত্যন্ত কঠোর কঠিন ভাষায় আক্রমণ করলেন, কিন্তু মল্লিকার্জুন খার্গে মুর্শিদাবাদের ভোট পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করলেন। তারপরেই বদলে গেল অবস্থা। তারপরেই তিনি অজিত চৌধুরীকে চিকিৎসা দিয়ে দিলেন। তো মানুষ তো এগুলো সব কিছু দেখছে। তো ওই ধীরে ধীরে পেয়ার কো বাড়ানা হয়, ওটা কংগ্রেস তৃণমূলের ব্যাপার। ওদের ডিএনএ এক, তো এবং ওদের রাজনৈতিক সংস্কৃতি ঐতিহ্য এক, মানে ওদের মধ্যে এগুলো চলে। আমরা যে রাজনৈতিক ঘরানা থেকে এসেছি, আমরা এগুলোতে অভ্যস্তও নই, আর এগুলো নিয়ে প্রতিক্রিয়া দিতে আমরা উৎসাহ নেই। এই কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের এই জোট সম্পর্কে কোনো আগ্রহ নেই। তাই সেখানকার একমাত্র বিরোধী দল বিজেপিরও আগ্রহ থাকবে না, এটাই স্বাভাবিক। অন্য কোশ্চেনের দাদা, তিনি তো আগে ছিল, উনি বলছেন নেতাজি তৈরি করেছিলেন, সেই প্ল্যানিং কমিশনকে আরও ফিরিয়ে নেওয়া সহ। নেতাজির সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তো কংগ্রেস বিশ্বাসঘাতকতা করে। তারই গর্ভ থেকে তো উনি জন্ম নিয়েছেন কংগ্রেসে। যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, এবং তাদের কাছ থেকে নেতাজি প্রেমের কথা শুনতে হবে। নীতি আয়োগ কী জন্য তৈরি হয়েছে এটা মানুষ জানেন। যখন তৈরি হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? নীতি আয়োগ হয়ে প্ল্যানিং কমিশন সরে গিয়ে ভারতবর্ষের কী ক্ষতি হয়েছে উনি তথ্য সহকারে মানুষকে বোঝান। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, শুধু বিবৃতির জন্য বিবৃতি, এটা নিয়ে আর যাই হোক আজকের প্রজন্মের সামনে রাজনীতি হয় না। তিনি তো বলছেন কি এই বছর 3টি রাজ্যে ভোট রয়েছে, 3টি রাজ্যেই বিজেপি হারবে, মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ড, 3টি রাজ্যেই বিজেপি হারবে, সেটা তিনি আজকে। আর তারপরেই উনি কি দেশের প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নটা আপনারা ওনাকে গিয়ে করুন। উনি আগে থেকেই সব ভবিষ্যৎবাণী করে দেন। যেরকম পশ্চিমবঙ্গে কোনো খুন হলে উনি নিজে তদন্ত করে সঙ্গে সঙ্গে খুনের কারণ বলে দিতে পারেন। উনি এখন ত্রিকালদর্শী হয়ে গেছেন। উনি পারেন না এমন কোনো কাজ নেই। আমরা তো বলছি উনি তবলায় জল তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, কিন্তু ওনার এই বিজেপি সম্পর্কে রাজনৈতিক ভবিষ্যৎবাণীগুলো খুব
একটা মিলেছে বলে অন্তত আমাদের জানা নেই। ঠিক আছে।